রিসেন্ট আমার কাছে ওভার থিঙ্কিং এর উপরে ভিডিও চাইছে অনেকেই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ওভার থিঙ্কিং সম্বন্ধে বুঝিয়ে বলবো। ওভার থিঙ্কিং মূলত কাদের হয়, কেন হয় এবং ওভার থিঙ্কিং থেকে বেরোনোর একদম সহজ উপায়। হ্যাঁ, এই সহজ উপায়গুলো তুমি যদি কিছুদিন ধরে মেনটেন করতে পারো তাহলে কিন্তু তুমি ওভার থিঙ্কিং থেকে বেরোতে পারবে। ওভার থিঙ্কিং এর জন্য কিন্তু অনেক মানুষের মানসিক সমস্যাও দেখা যায়। তাদের ব্রেন একটা সময় পর আর ভাবতেই পারে না। অনেক সময় এমন হয় যে তাদের সব সময় ঘুম ঘুম পাচ্ছে, অলসতা পাচ্ছে, তারা দুর্বল হয়ে যাচ্ছে, শারীরিক দিক থেকে তারা খুব নিজেকে পঙ্গু টাইপের ফিল করছে। হ্যাঁ, একটা সময় কিন্তু এই ওভার থিঙ্কিং তোমাকে অনেকটা বড় একটা জায়গায় নিয়ে যেতে পারে। মানে বড় বলতে সাকসেসফুল জায়গায় নয়, আনসাকসেসফুলের জায়গা বলছি। ওভার থিঙ্কিং থেকে ডিপ্রেশন হয়, ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি হয়। অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেভেলপ যদি তোমার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বড় সাইকিয়াট্রিস্ট দেখিয়ে র্যান্ডামলি ওষুধ খেয়ে তোমাকে কমাতে হবে সেটা। তো তার জন্য যদি তোমার ওভার থিঙ্কিং হয় তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি এই ভিডিওতে ইন্ট্রোর দিকে যাচ্ছি না, ডাইরেক্ট সরাসরি ভিডিওটা শুরু করছি। প্রথমেই তোমাকে বুঝিয়ে বলি যে ওভার থিঙ্কিং মূলত দু প্রকারের হয়। একটা হচ্ছে প্রবলেম সেন্ট্রিক ওভার থিঙ্কিং, আর একটা হচ্ছে সলিউশন সেন্ট্রিক ওভার থিঙ্কিং। প্রবলেম সেন্ট্রিক ওভার থিঙ্কিং অর্থাৎ যারা শুধুমাত্র সমস্যা নিয়ে ভাবে, আর একটা হচ্ছে সলিউশন সেন্ট্রিক ওভার থিঙ্কিং। আর সলিউশন সেন্ট্রিক ওভার থিঙ্কিং এই বিষয়টা এই দলে কিন্তু খুব কম মানুষ, খুব কম পার্সেন্টেজ মানুষ এখানে পড়ে। মানে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে, কারো ছোট কারো বড়। হ্যাঁ, তো এই সমস্যা থেকে কিভাবে বের হতে পারবো, কিভাবে এটা সলভ করতে পারবো, এই বিষয় নিয়ে খুব কম মানুষ ভাবে। যদি আমি পার্সেন্টেজ বলি তাহলে হয়তো 5% মানুষ এই সলিউশন সেন্ট্রিক ওভার থিঙ্কিং এর মধ্যে পড়ে। আর প্রবলেম সেন্ট্রিক যে ওভার থিঙ্কিং, হ্যাঁ, এই দলে মোটামুটি 95% মানুষ পড়ে। ঠিক আছে, এবার তোমাকে বোঝাই যে প্রবলেম সেন্ট্রিক যে ওভার থিঙ্কিং, এই বিষয়টাও কিন্তু তোমাকে দুভাগে ভাগ করতে হবে। মানে প্রবলেম সেন্ট্রিক মানে যারা শুধুমাত্র সমস্যা নিয়ে ভাবে, যারা শুধু নেগেটিভ চিন্তা করে, তাদেরও আবার দুটো দল আছে। কিরকম? এক দল হচ্ছে যারা শুধুমাত্র ওয়ান লুপ থটে আটকে যায়। ওয়ান লুপ থট মানে একটাই লুপ, একটাই চিন্তা সেই লুপের মধ্যে ঘুরছে। অনেক মানুষের জীবনে কি হয়, অতীতে কোনো একটা বড় তাদের ক্ষতি হয়েছিল, তাদের বাড়ি ভেঙে গেছিল, তাদের বাড়িতে আগুন লেগে গেছিল, তাদের বাড়ির কোনো একজন কর্তা কেউ একজন মারা গেছিলেন, ঠিক আছে, এবং তার জন্য তাদের লাইফটা পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, খুব কাছের মানুষ তাদের ছেড়ে চলে গেছেন, কিংবা কোনো বড় ক্ষতি, হ্যাঁ, কোনো একটা অ্যাক্সিডেন্টে কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, কিংবা অনেক সময় কি হয়, ওই বড় একটা চাকরি সে করতো, সেই চাকরিটা এমন ভাবে তার হারিয়ে গেল, যেমন এই লকডাউনের সময় অনেক বড় বড় ব্যবসা একদম থেয়ে গেছে। ঠিক আছে, তাদেরকে হয়তো আজকে রাস্তায় ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে হয়েছে। মানে মান্থলি যাদের 1 লাখ টাকা ইনকাম হতো তাদের আজকে মান্থলি 10,000 টাকা ইনকাম হচ্ছে। তো ওই একটা বিষয়, করোনা বিষয়টা নিয়ে কারো হয়তো শাশুড়ি বৌমার একটা বিশাল ঝগড়া, তো শাশুড়ি এমন কিছু তাকে শুনিয়েছিল, বলেছিল, মেরেছিল। হ্যাঁ, এই যে একটা বিষয়, অতীতে কিছু খারাপ ঘটেছে, সেই খারাপ ঘটনাটা নিয়েই সে কন্টিনিউয়াসলি ভাবতে থাকে। দিনের পর দিন পেরিয়ে যায়, বছর পেরিয়ে যায়, কিন্তু কন্টিনিউয়াসলি সে ভাবতে থাকে। ঠিক আছে, এবার এই করোনাটাকে যদি আমি অ্যাজ অ্যান এক্সাম্পল ধরি তাহলে তোমাকে বুঝতে হবে যে করোনার সময় পৃথিবীর বহু মানুষের কিন্তু ব্যবসা সবকিছু বন্ধ হয়ে গেছে। অনেক মানুষের ঘর মানে একদম সংসার যেন থেমে গেছে। ঠিক আছে, তারপর থেকে কিন্তু মানুষের জীবনটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। অনেক মানুষই কিন্তু ভালো রকম ইনকাম করতো, একটা হ্যাপি লাইফ লিড করছিল, কিন্তু তাদের লাইফ আজকেও অনেকটা দমে গেছে। ঠিক আছে, ওই যে বললাম না, 1 লাখ টাকা ইনকাম হতো, আজকে সেটা 10,000 টাকা ইনকাম হচ্ছে। তো এই যে মানুষগুলো, এরা কিন্তু সবসময় ভাবছে যে কেন করোনাটা হলো, কেন ওই চীন থেকে ভাইরাসটা এলো, যদি না হতো তাহলে এরকম হতো না। হ্যাঁ, যদি চীনের ভাইরাসটা ওই পর্যন্ত থেমে থাকতো, আমাদের এদিকে না আসতো, তাহলে হতো না। আমরা যদি শহরে না থেকে গ্রামে থাকতাম, গ্রামের মানুষদের অতটা কিছু ক্ষতি হয়নি, তাহলে ভালো হতো। এই যে একটা বিষয়, এটা হলে ওটা হতো, এটা না হলে সেটা হতো, সেটা না হলে ওটা হতো, এই বিষয়টাকে নিয়ে কন্টিনিউয়াসলি ভাবতে থাকে। এইভাবে যারা ভাবতে থাকে তাদের কিন্তু সবসময় মস্তিষ্কের মধ্যে একটা লুপ তৈরি হয়ে থাকে, একই বিষয় নিয়ে কন্টিনিউয়াসলি ওটা ঘুরতেই থাকে এবং এটা ওভার থিঙ্কিং ক্রিয়েট করে। আর ওভারলোড হয়ে যায় ব্রেনের মধ্যে। এর ফলে কি হয়, তারা আস্তে আস্তে নেগেটিভ হয়ে যায় এবং তারা পজিটিভ ভাবতেও পারে না। ঠিক আছে, আরো ভয়ঙ্কর ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে অনেক মানুষের ওই নেগেটিভ জিনিসটা, যেটা আজ থেকে 5 বছর 7 বছর আগে হয়ে গেছিল, সেটা তার মনে একটা ভয় ধরিয়ে দেয় এবং মনে হয় যেটা যদি ভবিষ্যতেও হয় তাহলে সে কি করবে। যদি করোনা আবার ভবিষ্যতে আসে তাহলে তার তো খুব ক্ষতি হয়ে যাবে, তাহলে তার মা বাবা ছেলে পুলে পুরো সংসারকে কে দেখবে, এই যে একটা ভয়, এটা তার ঢুকে যায়। এর ফলে কি হয়, সে কিন্তু
সলিউশন সেন্ট্রিক যে বললাম যেটা যে এটা হলে সে কি সলভ করতে পারবে সেদিকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ যায় না। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই প্রবলেম সেন্ট্রিক ওভারথিংকিং এর মধ্যেই ঢুকে যায়। তখন তার এটা ভাবতে থাকে তাহলে সব শেষ হয়ে যাবে, তাহলে আর কিচ্ছু করার নেই, ঠিক আছে। এর ফলে সে ভয় পেয়ে যায়, নেগেটিভিটি ঢুকে যায় এবং সে আস্তে 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 আরো দমে যায়। যেখানে সে 10,000-এর ইনকামটা হয়তো আস্তে আস্তে কাজ করতে করতে 15,000-এ নিয়ে যেতে পারতো, 20,000-এ নিয়ে যেতে পারতো, কিন্তু সেটা সে আরো করে দমিয়ে ফেলে, আরো করে সে কাজ করা বন্ধ করে দেয়। কারণ তার ব্রেন সার্ফ হয় না, ব্রেনটা ভোঁতা হয়ে যায়, ওভারলোড হয়ে যায়। ওই একই চিন্তা তার পুরো ব্রেনটাকে ঢেকে দেয়, অন্য কিছু সে ভাবতেও পারে না। একটা ভয়, একটা নেগেটিভিটি তাকে এমনভাবে দমিয়ে দেয় যে সে কিন্তু আর ভাবতে পারে না। আস্তে আস্তে তার শরীর দুর্বল হতে থাকে, তার ব্রেন চিন্তা ক্ষমতাটা যেটা সেটা কমে যায়, ঠিক আছে। শরীর কেন দুর্বল হয়? কারণ ব্রেন ভাবতেই পারছে না, ব্রেন চাঙ্গা নেই, হ্যাপি নেই। হ্যাপিনেস না থাকলে কখনো শরীর ঠিক থাকবে? কখনোই থাকবে না। শরীর কিন্তু আস্তে আস্তে দমে যায়, ঠিক আছে। এর ফলে সে আরোই কাজ করতে পারে না, কাজ করতে অলসতা লাগে, দুর্বলতা লাগে, হ্যাঁ, চাঙ্গা ফিল হয় না, ভাবতে পারে না যে এই জায়গায় যদি আমি ব্যবসায় এই জায়গায় ঠিকঠাক লাগাই তাহলে আরো দুটো পয়সা আসতে পারে। এই বিষয়গুলো সে ভাবতেই পারে না, ঠিক আছে। এরকম একদল মানুষ থাকে যারা কোনো কিছু অতীতের জিনিস নিয়ে সে ভয় পেয়ে যায় এবং ভবিষ্যতে ঘটলে তার সাথে খারাপ হয়েছে এটা সে ভাবতে পারে। আবার ভাবতে পারে যে অতীতে আমার সাথে কেন হলো, ওটাকে সে বাদ দিতে পারে না। যদিও সময় চলে যায়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, কিন্তু সে বাদ দিতেই পারে না, ঠিক আছে। কিভাবে বাদ দিতে পারবে সেটা আমি বলছি, আলোচনা করছি। তো এই ধরনের মানুষ তুমি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি ওভার থিঙ্কিং এর শিকার হয়েছো এবং তোমাকে এই উপায়গুলো ফলো করতে হবে। বেশ, এবার এই প্রবলেম সেন্ট্রিক ওভার থিঙ্কিং এর মধ্যে আরো একদল মানুষ থাকে, তারা কিন্তু অতীতের বা ভবিষ্যতের কোনো একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করে না। তারা র্যান্ডাম যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করে, সেটা তার সাথে রিলেটেড হতে পারে, মানে বা অন্য কারো রিলেটেড হতে পারে, ঠিক আছে। মানে একদম ছোট্ট বিষয় হতে পারে, আবার একটা বিশাল বড় বিষয় হতে পারে, সবকিছু নিয়ে তারা ওভার থিঙ্কিং করছে। তো এরকম মানুষ যারা হয় তারা কিন্তু একটু বেশি সমস্যায় ভোগে, কারণ তারা ছোট্ট ছোট অনেক বিষয় নিয়ে বা অন্য কারোর যে বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে ভাবতে ভাবতে তাদের ব্রেনটাকে বেশি ওভারলোড করে দেয়। সামনে একই সাথে যাচ্ছিল, ও যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তায় ও পৌঁছানোর ঠিক 10 মিনিট আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টে মানুষটা স্পট ডেড। তো সে ভাবছে যে আমি যদি 10 মিনিট আগে ঘর থেকে বেরোতাম তাহলে আমি হয়তো ওই জায়গায় থাকতাম এবং আমি স্পট ডেড হতাম। তো এটা একটা বিষয়, এই বিষয় নিয়ে সে ভাবতে থাকলো। এই বিষয় নিয়ে যখন ভাবতে থাকলো তখন কিন্তু তার আস্তে আস্তে নেগেটিভিটি, ভয় মনের মধ্যে বসতে থাকলো। অনেক মানুষ এমন থাকে যারা তাদের এই বিষয়ে, মানে তাদের জীবনেই ঘটেছে, কিন্তু বিষয়টা খুব ছোট্ট, হ্যাঁ, বিষয়টা খুবই ছোট। তার বাড়িতে কোনো একটা জায়গায়, মানে সেই জায়গায় হয়তো জিনিসটা থাকে না, একটা একটা বড় বালতি, লোহার বালতি, ওই জিনিসটা ওখানে থাকে না, কিন্তু যা হোক কোনো কারণে বাড়ির যে ফ্যামিলি মেম্বার্স আছেন তারা রেখেছেন। এখন সে ওখান থেকে হুট করে বেরোতে আসতেই লোহার বালতিতে ধাক্কা লেগেছে, পাটা ছিঁড়ে গেছে, পাটা একটু ব্যথা করছে। এখন ওই লোহার বালতিটা ওখানে কেন আছে, কে রাখলো, যদি না রাখতো তাহলে এটা হতো না। এই বিষয়টাকে নিয়ে কন্টিনিউয়াসলি সে ভাবছে এবং মুখের মধ্যে বলেও যাচ্ছে এবং মানুষকে দোষারোপ করছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুবই খারাপ বিষয়। এতে কি হয় না, নিজেকে সে দোষ খুব কম দেয়, সামনের মানুষজনকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, হ্যাঁ, এটা না হলে তার কিছু হতো না, এই বিষয়টাকে নিয়ে সে ভাবতে থাকে। কপালকে দোষ দেয়, ভাগ্যকে দোষ দেয়, সুপ্রিম পাওয়ার, সে ইউনিভার্স, পরমেশ্বরকে, ভগবানকে দোষ দিতে থাকে যে তার জীবনে কেন এগুলো ঘটছে। তো এইভাবে সে কন্টিনিউয়াসলি ভাবতে থাকে এবং একটা থিঙ্কিং, হ্যাঁ, একটা চিন্তা আরেকটা চিন্তা জন্ম দেয়, সেই চিন্তাতে আরো 10টা চিন্তার জন্ম দেয়। এইভাবে কিন্তু সে একটা বড় লুপের মধ্যে ফেসে যায় এবং এরা কিন্তু বিভিন্ন ধরনের লুপে জড়িয়ে যায় আস্তে আস্তে, কারণ সবকিছু নিয়ে তারা ভাবছে। তো এই ধরনের মানুষ যদি তুমি হয়ে থাকো তাহলেও কিন্তু আজকের এই উপায়গুলো তোমাকে মেনটেন করতে হবে। উপায়গুলো খুব সহজ, কিন্তু বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে। দেখো, প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে, যে ওভার থিঙ্কিং থেকে বেরোনোর জন্য, হ্যাঁ, তোমাকে এক্সট্রোভার্ট হতে হবে। এক্সট্রোভার্ট মানুষজনদের চিন্তা একটু কমই থাকে। যারা ইন্ট্রোভার্ট, যারা খুব কম মানুষের সাথে কথা বলে, খুব কম মানুষের সাথে মেশে, তারা কিন্তু ইন্ট্রোভার্ট হয়। অনেকে আছে যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপে সময় কাটায় কিন্তু মানুষের সাথে কথা বলতে পারে না তেমন ভাবে। তারা টাইম লাইন দেখছে, তারা নিউজ ফিড দেখছে, তারা ভিডিও দেখে যাচ্ছে, রিলস দেখে যাচ্ছে, কিন্তু মানুষের সাথে কথা বলে না। তো আমি তো বলবো ফেসবুক, হোয়াটসঅ্যাপের যে ডিজিটাল যে সোশ্যাল ডিজিটাল যে কন্ট্যাক্টটা, সেখান থেকে বেরিয়ে এসে তুমি সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি করো। সোশ্যাল কন্ট্যাক্ট মানে সামাজিকভাবে তুমি কন্ট্যাক্ট তৈরি করো। তুমি ফ্যামিলি মেম্বারদের সাথে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা প্রত্যেক দিন সময় কাটানোর চেষ্টা করো। তুমি তোমার ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, দিদির সাথে, দাদার সাথে বসো, কথা বলো।
যদি তোমার একান্তই একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে হয়ে থাকে তুমি, তাহলে তোমার মাসি, পিসি, মামা, তাদের সাথে, ছেলেদের সাথে কথা বলো, আত্মীয় স্বজনদের সাথে কথা বলো। যে আত্মীয়গুলো তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে নিয়ে তারা ভাবে, শুভাকাঙ্ক্ষী তোমার, তোমার ভালো লাগে তাদের সাথে কথা বলতে, তাদের সাথে কথা বলো। ঠিক আছে? আশেপাশে যে মানুষজন আছে, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আসতে যেতে র্যান্ডাম তাদের সাথে কথা বলো। দাদু কেমন আছেন, ঠাকুমা কেমন আছেন, এই কাকা ভালো আছেন তো, শরীর ঠিক আছে তো, এই যে কথা বলছো, এতে আস্তে 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 সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হবে। এবং দেখবে র্যান্ডাম তুমি ঘর থেকে বেরোতে পারছো। ঘর থেকে বেরোলেই তুমি 10টা মানুষের সাথে দেখা হচ্ছে, 10টা মানুষের সাথে দেখা হলেই কি হচ্ছে না, তারা তোমার সাথে কথা বলছে, তুমি তাদের সাথে কথা বলছো, এবং তোমার ওই ওভার থিঙ্কিং জন্মানোর যে প্রক্রিয়াটা, ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এবং ম্যাক্সিমাম মানুষের সাথে মিশলে তাদের জীবনেও সমস্যা হয়তো থাকবে, হ্যাঁ, তো তুমি সেগুলোও শুনছো। অনেক মানুষ এমন রয়েছে যারা সলভও করছে সেগুলোও শুনছো। আস্তে 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 তুমি কিন্তু ওই ওভার থিঙ্কিংটাকে দমিয়ে ফেলতে পারবে। কারণ দেখবে আমরা যে সময় গল্প করি, বন্ধুদের সাথে আড্ডা দিই, সেই সময়টাতে আমাদের টেনশন থাকে না। আমরা ভুলেই যাই হয়তো বিরাট বড় একটা সমস্যা বাড়িতে রয়েছে, হ্যাঁ, কালকের মধ্যে 50,000 টাকা লাগবে, কিন্তু ব্যাংকে টাকা নেই। ঠিক আছে? তবুও বন্ধু বললো আয় একটু বসি, তারপরে দেখছি। তো যে সময়টা 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি বন্ধুর সাথে বসে আছো, সেই সময়টাতে কিন্তু তোমার ওভার থিঙ্কিং, টেনশন, ডিপ্রেশন কিচ্ছু হচ্ছে না। ভুলেই গেছো যে কালকে লাগবে টাকাটা, তাই না? তো এটা কেন হচ্ছে? কারণ তুমি সোশ্যাল কন্ট্যাক্টে আছো, তুমি একটা মানুষকে পেয়েছো, যে মানুষটার সাথে কথা বলে তুমি একটা ভিতরে ফিল করতে পারছো, পজিটিভ ফিল করতে পারছো, তোমার ডোপামিন রিলিজ হচ্ছে, তাই না? তো সোশ্যাল কন্ট্যাক্ট যত তুমি বাড়াবে, ততই তুমি এই ডিপ্রেশন থেকে, ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারবে। 2 নম্বর কাজ, খুব ইম্পর্টেন্ট কাজ, কিন্তু অনেক মানুষই করবে না আমি জানি, তবুও আমি বলবো, কারণ এটা উপায়। এটা হচ্ছে সব থেকে বেস্ট উপায়, মেডিটেশন করা। প্রত্যেক দিন যদি তুমি পারো তাহলে আধা ঘন্টা, যদি না পারো তাহলে মিনিমাম 5 মিনিট 5 মিনিট চুপ করে বসে কোনো একটা জায়গায় ধ্যান করো। চুপচাপ বসে, জাস্ট চুপচাপ বসে নাও। হাত পা তোমাকে কোনো, এখানে আমি বলছি না যে তুমি কোনো এরকম কোনো মুদ্রা করো, এরকম করো, বা এরকম কোনো মুদ্রার কথা বলছি না আমি, জাস্ট মেডিটেশন করো। হ্যাঁ, চুপ করে বসে চোখ বন্ধ করে শুধু ভাবতে থাকো, একটু ধ্যান করো, জাস্ট 5 মিনিট করো, প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি করতে থাকো। 1 সপ্তাহ করার পর তুমি রেজাল্ট পাবে যে তোমার ওভার থিঙ্কিং, ডিপ্রেশন আরো কম হচ্ছে। তবে হ্যাঁ, এটা তোমার মাথায় রাখতে হবে যে তুমি যখন ধ্যান করতে বসবে, একা থাকবে, তখন কিন্তু প্রথমের দিকে ওভার থিঙ্কিংটা তোমার আরো হাই হবে, তবে আস্তে 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 কমতে থাকবে। ঠিক আছে? ওভার থিঙ্কিং কমানোর বা এই মেডিটেশন, মানে ওভার থিঙ্কিং কমানোর জন্য মেডিটেশন সব থেকে বেস্ট উপায়। কিন্তু মেডিটেশনটাকে ভালো করে করার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি সৎসঙ্গ করতে পারো। সৎসঙ্গ মানে এমন কিছু বন্ধু, এমন কিছু দাদা দিদি, এমন কিছু গুরুজন, যাদের থেকে তুমি পৌরাণিক ঘটনা শুনবে, যাদের থেকে তুমি এই যে শিবপুরাণ আছে, গীতা আছে, এইসবের বাণী শুনবে, তুমি ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে, তেমন ঈশ্বরের কথা শুনবে, ভগবানের কথা শুনবে। এতে কি হবে, তুমি মেডিটেশন করার জন্য আরো বেশি ভিতর থেকে রেডি হতে পারবে, এবং দেখবে ওভার থিঙ্কিং হতে অনেক কম হচ্ছে। ঠিক আছে? তো মেডিটেশন করাটা একটা বেস্ট উপায়, এটা 2 নম্বর উপায়। 3 নম্বর উপায় যেটা, তোমাকে সেটা করতেই হবে। নিজেকে তুমি যদি বিজি না রাখতে পারো, নিজেকে একটা ডেইলি পারফেক্ট রুটিনে যদি তুমি না রাখতে পারো, তাহলে কিন্তু কখনোই তুমি ওভার থিঙ্কিং থেকে চট করে বেরোতে পারবে না। যদি স্টুডেন্ট হও তাহলে একটা স্ট্যান্ডার্ড রুটিন মেনটেন করো। সকালে উঠবো, একটু এক্সারসাইজ করব, একটু ব্যায়াম করে নেবো, একটু মেডিটেশন করে নেবো, তারপরে টিউশন চলে যাবো, তারপর এসেই ঝড়াঝড় স্কুল চলে যাবো, স্কুল থেকে এসে আবার টিউশন যদি থাকে তাহলে টিউশন, বিকালে একটু খেলাধুলো, হ্যাঁ, তারপরে একটু বন্ধুদের সাথে গল্প করে সন্ধ্যা থেকে আবার পড়া। একটা ডেইলি পারফেক্ট রুটিন তোমার জন্য, যেটা পারফেক্ট হবে। সবার জন্য কিন্তু পারফেক্ট হয় না সবকিছু, ঠিক আছে? তোমার জন্য, হ্যাঁ, বা স্টুডেন্টদের জন্য হয়তো এটাই পারফেক্ট। আবার যদি জব করছি, যে সে সকাল সকাল ব্যায়াম করে নাও, একটু মেডিটেশন করে নাও, একটু ঘরের টুকটাক যদি কাজ থাকে তাহলে করে নেওয়ার পরে সে খাওয়া দাওয়া করে স্নান সেরে অফিস চলে গেল। অফিস থেকে এসে সে কিন্তু আবার ফ্যামিলিদের সাথে সময় কাটাবে, হাসবে, গল্প করবে, মিশবে। আর যে বিষয়টা নিয়ে ওভার থিঙ্কিং হচ্ছে, সেই বিষয়টাকে অন্য কাউকে বলা বন্ধ করতে হবে। অন্য কাউকে বললে সে আবার ওই বিষয়টাকে নিয়ে আরো বেশি ঘাটাবে এবং ওভার থিঙ্কিং হবে। ঠিক আছে? একটা সুন্দর ফিক্সড ডেইলি রুটিনকে মেনটেন করলেই কিন্তু ওভার থিঙ্কিং অনেকটা কমানো যায়। তবে হ্যাঁ, এই 3টে উপায় তুমি অবশ্যই মেনটেন করো। যারা মানে একদম বেসিক লেভেলে আছে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবে। তবে ম্যাক্সিমাম জোনাই বেসিক লেভেলে আছে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি, যে ম্যাক্সিমাম জোন বেসিক লেভেলেই আছে। তোমার যদি এমনটা মনে হয় যে না, আমি একটা কঠিন সিচুয়েশনে ভুগছি, আমার ওভার থিঙ্কিং প্রচুর বেশি হয়, তাহলে আমি বলছি তোমার
এটা ভুল ধারণা, কারণ ম্যাক্সিমাম জন বেসিক লেভেলেই আছে, তারা বেরোতে পারবে এই 3টে উপায়কে মেনটেন করলে। 1 মাস করে দেখো, তুমি দেখবে পজিটিভ একটা রেজাল্ট পাচ্ছ, ঠিক আছে। তবে তবুও আমি বলে দিচ্ছি, যারা খুব বেশি সমস্যায় ভুগছো তাদের কিন্তু এই ওভার থিঙ্কিং একটা সময়ে ডিপ্রেশনে ভোগাবে। ডিপ্রেশনে গেলেই কিন্তু তোমার লোনলিনেস আসবে, একাকিত্ব আসবে, বোর্ড লাগবে, তুমি ফিল করবে যে তোমার ব্রেন কাজ করছে না, তোমার ঘুম আসছে বেশি, অনেক সময় এমন হবে যে কারো ঘুম আসছেই না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই ডিপ্রেশন থেকে আস্তে আস্তে কিন্তু ওটা অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেভেলপমেন্টে চলে যাবে, ঠিক আছে। অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেভেলপ করবে তখন। হ্যাঁ, অ্যাংজাইটি কিন্তু আরো খুব ভয়ঙ্কর জিনিস। তো সেখানে গেলে কিন্তু তোমাকে একটা সময়ের পর ওই সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। মনোবিজ্ঞানী যদি থাকে, কোনো সাইকোলজিস্ট থাকে, সাইকোলজিস্টকে তুমি দেখাতে পারো, তবে সাইকিয়াট্রিস্টকে দেখানোটা বেটার হবে। তারপরে আস্তে আস্তে তোমাকে ওষুধের দ্বারা সেটা কমাতে হবে। তবে আমি বলবো বেশি প্রাধান্য এগুলোকে দিও না। তোমার সেই লেভেলে তুমি পৌঁছাওনি, তুমি এই 3টেকে মেনটেন করো, আস্তে আস্তে কিন্তু দেখবে কমবে বিষয়টা, অনেক ক্ষেত্রে কমতে শুরু করবে। এবং তোমাকে এটাও ভাবতে হবে যে আমাকে ওই প্রবলেম সেন্ট্রিক ওভার থিঙ্কিং এ গেলে হবে না, আমাকে এই যে সলিউশন সেন্ট্রিক ওভার থিঙ্কিং আছে সেখানে যেতে হবে। এর জন্য তুমি আরেকটা কাজ করতে পারো, বোনাস পয়েন্ট হিসেবে নাও এটা, যে নিজেকেই তুমি কম্পেয়ার করো সেই সব মানুষগুলোর সাথে যারা তোমার থেকে নিচু লেভেলে আছে। নিচু লেভেল বলতে কি, আমি এখানে তাদেরকে ছোট করছি না, মানে নিচু বলতে কি, তোমার ধরো একটা একতলা পাকা বাড়ি যদি থাকে, অনেক পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার বলা ভুল হবে, কোটি কোটি মানুষ আছে যাদের ঘরই নেই। তারপরে কিছু কোটি কোটি মানুষ আছে যাদের কোনো রকম একটা ঝোপড়ি টাইপের আছে। তারপরে কিছু মানুষ আছে যারা কিন্তু একটা ছোট্ট টিনের ঘরে, মাটির ঘরে থাকে। তারপরে কিছু মানুষ আছে যাদের পাকা ঘর, উপরে টিন ফিন দেওয়া, কোনো রকমে তারা আছে। সেই জায়গা থেকে তুমি আছো একটা পাকা সুন্দর ঘরে। এইভাবে তোমাকে কম্পেয়ার করতে হবে। এটা আমাদেরকে ছোটবেলায় বাবা খুব করতো, বাবা আমাদেরকে এসেই বলতো, মানে আমরা যেমনই রেজাল্ট করি না কেন, হ্যাঁ 70% 80% যেমনই রেজাল্ট করি না কেন, বাবা কিন্তু এসে বলতো যে তোদের রেজাল্ট ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে, মানে একটু অ্যাপ্রিসিয়েটও করতো। তারপরে আবার বলতো যে জানিস আমার একটা বন্ধু আছে, তার সে তো রিক্সা চালায়, তার ছেলে 90% রেজাল্ট করেছে। তো সেই রিক্সা চালকের নাম বাবা কখনোই বলতো না। তো বড় হয়ে আমরা বুঝতে পারলাম যে সেই রিক্সা চালকটাকে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কম্পেয়ার করার জন্য বলা হতো, এবং কম্পেয়ার করেই আমরা ওপরে উঠতে পারি, কম্পেয়ার করেই আমরা নিজেকে ভালো রাখতে পারি। আমার কাছে যা আছে সেই সবের জন্য ভগবানকে ধন্যবাদ জানাতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে হবে, এবং হাসি থাকার চেষ্টা করতে হবে। এবং জীবনে প্রবলেম আসবেই, প্রবলেম ছাড়া জীবন হয় না, কারণ প্রবলেম ছাড়া জীবন, স্মুথ জীবনে তোমার আরো বেশি সমস্যা হবে, স্মুথ জীবনে আরো বেশি সমস্যা হবে, এটা 100% গ্যারান্টি। কারণ প্রবলেম রয়েছে বলে তুমি সলিউশনটার মজাটা বুঝতে পারছো, রাত রয়েছে বলেই দিনের মজাটা বুঝতে পারছো। যখন কন্টিনিউয়াসলি দিন হয়ে যাবে তখন বেশি সমস্যা হবে, ঠিক আছে। তো কন্টিনিউয়াসলি কোনো কিছুই ভালো না, প্রবলেম আসবেই, প্রবলেম সবার জীবনে রয়েছে, এবং প্রবলেমটাকে সলভ করতে হবে। তোমাকে ওই 5% সলিউশন সেন্ট্রিক ওভার থিঙ্কারদের দলে নাম লেখাতে হবে, নিজেকে বোঝাতে হবে যে তুমি খুব ভালো আছো। আস্তে 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 দেখবে এগুলো কাটতে শুরু করবে, ঠিক আছে। হ্যাঁ, তবে যারা যারা ওভার থিঙ্কিং থেকে ডিপ্রেশনে চলে গেছো, ডিপ্রেশনে বেশি ভুগছো, তাদের জন্য আমি বলবো তোমরা এই ভিডিওটা দেখে নিও। ডিপ্রেশন থেকে বেরোনোর উপায় নিয়ে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটা দেখলে তোমরা ডিপ্রেশন থেকে বের হতে পারবে। ভিডিওটা যদি এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই জানাবে, একটা লাভ সাইন নিচে কমেন্টে দেবে, বা ইউনিভার্সকে তুমি থ্যাংক ইউ জানাতে পারো এই কমেন্টের মাধ্যমে। ইউনিভার্সকে তুমি থ্যাংক ইউ জানাও, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে, তাহলে তুমি প্রত্যেকদিন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে পারবে। তাই কমেন্ট অবশ্যই করো। চ্যানেলটি ভালো লাগলে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে চাও তাহলে আপনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে কিন্তু লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। ওখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তাদের প্রবলেমগুলো তারা সলভ করতে পারবে। হ্যাঁ, সলভ করতে পারবে। থ্যাংক ইউ। চলো আজকে আমাদের এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।